ঈদ মোবারক। দর্শক, ঈদের আমাদের সবার নিশ্চয়ই আনন্দে কাটছে সময়। ঈদের এই আনন্দ ঘন মুহূর্ত আরো আনন্দময় করে তুলতে হাজির হয়ে গিয়েছি আমি রোমানা মালিক মুনমুন। আগামীর জন্য ছেড়ে দিতে হয় পথ, বর্তমান তৈরি হয় আগামীর জন্য। বিনোদনের রঙিন জগতে আমাদের অনেকেই আছেন যারা নিজেদের প্রতিভার গুণে নিজেদেরকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, যাদের আর বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন হয় না। এরকম শ্রদ্ধেয় দুজন ব্যক্তিত্ব এবং তার পাশাপাশি তাদের উত্তরসূরি, যাদেরকে আমরা বলতে পারি যারা নিজেদেরকে যোগ্য উত্তরসূরি হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছেন, সেরকম দুজনও আজকে আমাদের এই মঞ্চে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে আছেন বাংলা চলচ্চিত্রের পর্দা কাঁপানো নায়ক শ্রদ্ধেয় সোহেল রানা এবং তার উত্তরসূরি হিসেবে আছেন চিত্র পরিচালক ও নবাগত নায়ক মাসরুর পারভেজ। আমাদের সাথে আরও আছেন চিত্রনায়ক সুব্রত এবং তার উত্তরসূরি হিসেবে আছেন আমাদের আরও একটি প্রিয় মুখ দিঘি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ঈদের আয়োজন। ঈদ মোবারক। স্যারকে আগে জিজ্ঞেস করি। না, আমি ভালো নেই। কেন স্যার? ভালো নেই কারণের জন্য যে ঈদে আগে যেটা হতো আর কি, সেটা হতো যে সালামি পাওয়া থেকে শুরু করে, কাপড় চোপড় পাওয়া থেকে শুরু করে, নতুন নতুন সব জিনিসপত্র শুরু করে সবকিছু বাবা মার কাছে চাওয়া এবং হইচই করা, আনন্দ করা। আর এখন ঈদ আসা মানেই হচ্ছে ইটস এ বার্ডেন। আমাকে এখন কাপড় কিনতে হয়, গরু কিনতে হয়, লোককে বেতন দিতে হয়, এদেরকে সবকিছু দিতে হয়। সো ইউ আর জাস্ট বার্নড নাও। কাজে আনন্দ বলতে যে জিনিসটা, সেই জিনিসটা আর এখন নেই। আচ্ছা, আমি একটু এখান থেকেও শুনে নেই, আপনাদের কথাও একটু জানতে চাই। ঈদের ভাইয়া বলছিলেন যে ওনার ঈদে অনেক কিছু করতে হয়, কিন্তু ঈদটা আমার কাছে এখন এই মুহূর্তে মানে গত 3 বছর ধরে অনেক বেদনাদায়ক। এজন্যই যে ঈদ আমাকে করতে শিখিয়েছে দোয়েল। তো ও থাকাতে যেই আনন্দটা আমি পেতাম, যে মজাটা আমি করতাম, ওকে দিয়েই তো আমার ঈদ শিখা। এখন ও না থাকাতে সেই আনন্দটা আমার মধ্যে আর কাজ করে না। এখন শুধুই দিঘির জন্য কিংবা আমার ছেলের জন্য ঈদ করা আমারটা। আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে এই বিষয়টাই আপনার চলচ্চিত্র নিয়ে একটু জেনে নিতে চাই। যে ভিত্তিটা আপনারা স্থাপন করেছেন, সেই ভিত্তিটা কতটা জোরালোভাবে আপনার উত্তরসূরি হিসেবে তারা ধরে রেখেছে বলে আপনার মনে হয়? এটার প্রশ্নটা আসলে এত কঠিন প্রশ্ন এবং এটার অ্যানালাইসিস করা অনেক বড় ব্যাপার। দুটো জিনিস এখানে বলা যায়। একটি জিনিস হচ্ছে যে উত্তরসূরি যেটা, মানে ফাদার অ্যান্ড মাদারের সাথে যে সম্পর্কটা, সেটা তো ছেলে মেয়েদের সাথে থাকবেই, এবং থাকার কারণের জন্যই সবসময় যে বাবা মার কিছুই তারা করবে তা হয় না, আলাদা কিছু হয়ে যায়। কিন্তু শুধু এটা চলচ্চিত্র জগতের জন্য না, সব জায়গায় আমরা এটা দেখি। গানের জগতে যদি যান, সেখানেও উত্তরসূরি, সেখানেও এই লতা মঙ্গেশকর বোন যেটা আশা ভোসলে আছেন, আশা ভোসলে পরে আরেকজন আসবেন, ওই উত্তরসূরি মানে বাবা মার কাছ থেকে তারা কিন্তু একটা সম্পর্ক কারণের জন্য হোক তাদের কিছু, তাদের সেই রিলেশনটা থাকে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আই হ্যাভ গট অনলি ওয়ান, মাই অনলি সান। তাকে কিন্তু আমি ছবি তৈরি করার ব্যাপারে কখনো বলিনি যে তুমি ছবি করো। আমি অল টাইমস হোয়াট আই ওয়ান্টেড টু মেক হিম এ গুড ম্যান। একটা ভালো মানুষ তুমি হও, এবং তার আগে তুমি পড়াশোনাটা করে নাও, কারণ পড়াশোনা তুমি করলে পরে তখন বেস যে জিনিসটা সেটা তোমার স্ট্রং হবে। বেসটা যদি স্ট্রং হয় তাহলে তুমি তার পরবর্তী পর্যায়ে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। আমি কখনো তাকে বলিনি যে তুমি ফিল্মে কাজ করো বা ফিল্মের ব্যাপারে খুব ইন্টারেস্টেড, এবং ও খুব ফিল্মের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। লেখাপড়া কারেক্ট। আমি তো ছোটবেলা থেকে অনেকটা ফ্যাসিনেটেড ছিলাম, শুধু তোমাকে বলতাম না, কারণ যে মানে ফিল্মে আমাদের এখন যা সোসাইটি একটা ইমপ্রেশন আছে যে দিস ইজ নট আ গুড ইন্ডাস্ট্রি টু ওয়ার্ক ইন। সো আমার ছোটবেলার সময় আমার একটা ভয় কাজ করতো যে আব্বুকে বা আম্মুকে যদি বলি যে আমি পরিচালক হতে চাবো, যেটা আমার সবসময় ইন্টারেস্ট ছিল, মানে রিয়্যাক্ট করবে কিভাবে। এরকম একটা ইচ্ছা কেন আপনার মধ্যে জন্মেছে যে একজন পরিচালক হতে চান আপনি? রাইট, দুটো জিনিস। এক নম্বর হচ্ছে যে আমার নিজের ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকে। I grew up in the 90s, so I watched films of that era, and I enjoyed my time. But also, since I'm the son of Sohail Rana, definitely আমার আব্বুর ভালোবাসা for the industry worked.
বিকজ আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে ফিল্ম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মিডিয়াম অফ এন্টারটেইনমেন্ট উইচ ক্যান Absolutely. চেঞ্জ আ পার্সনস অপিনিয়ন সো হোয়াট বেটার জব ইজ দেয়ার দেন টু বি আ ফ্যাসিলিটেটর অফ দ্যাট। ওকে, আমি আবার আসছি স্যারের কাছে, একটু এখানেও একটু জেনে নিতে চাই সুব্রতদার ব্যাপারটা কেমন ছিল। দিঘির যখন সে তার ইচ্ছা প্রকাশ করেছে, আমরা যতটুকু জানি দিঘিও চায় যে তার মায়ের মতো চলচ্চিত্রে কাজ করবে, সে যখন তার ইচ্ছা প্রকাশ করেছে আপনার অনুভূতিটা কেমন ছিল? ইচ্ছাটা তো প্রথম দিকে ওর ছিল না, ওর মায়ের ইচ্ছা ছিল খুব যে ও অভিনয় করুক। সেটা কিভাবে করবে সেই সুযোগটা খুঁজছিল। হঠাৎ করে বলা যায়, ওই সুযোগটা এসে গেল একটা বিজ্ঞাপনের বিজ্ঞাপন, মাধ্যমে যেটি আমাদের সবারই মনে গেঁথে আছে। গেঁথে আছে। যেটা আমি ব্যক্তিগতভাবে, যেটা পারভেজ ভাই খুব স্বাভাবিক অভিনয় করতে পছন্দ করেন, ওনারটাই মনে ওর মাঝে পেয়ে গেছে, সেটা খুব উনি মজা করে সেটা। এদিক দিয়ে আমি অনেক লাকি যে আঙ্কেল আমার অভিনয়টা অনেক পছন্দ করে। অ্যাবসলিউটলি, ইট মিন্স আ লট। তুমি ব্রিলিয়ান্স তোমার পারফরমেন্সের জন্য। আমার বাবা যে আমাদের সাথে কাজ করেছেন তখন ওকে আমি তখন প্রথম থেকেই কিন্তু আমার ছোট ভাইয়ের মতোই, ও ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট, হি ওয়াজ এন্ড স্টিল হি ইজ স্টিল গোয়িং টু বি ভেরি স্ট্রং, এবং আগামী দিনেও সে স্ট্রংলি অভিনয় করে যাবে। তোমার মাকেও আমি খুব স্নেহ করতাম, তুমিও আমার অত্যন্ত প্রিয়, আমার প্রিয় না তুমি, বাংলাদেশে সবার কাছেই তুমি প্রিয় ছিলে, তোমার ওটা এখনো আমার কানে বাজে, আমরা এখনো শুনি, আমি আজকেও শুনি, হ্যাঁ আজকেও রেডি শুনি, হচ্ছিলাম। আজকেও শুনেছি। আমাদের আমি রিয়েলি অনেক লাকি। অভিনয়ের বিষয়টা, তোমার প্রথম চলচ্চিত্র কাবুলিওয়ালা, সেখানে তুমি বাবা মা দুজনকেই পেয়েছো, তো তোমার জন্য ডেফিনেটলি এটা একটা হয় না যে কমফর্ট জোনটা সেখানেই তৈরি হয়ে যাওয়ার কথা। তো একটু সংক্ষেপে যদি তোমার অনুভূতিটা আমাদেরকে একটু বলো যে কেমন ছিল সেই বিষয়টা। আই এম শিওর এখন মনে থাকার কথাও না, ইউ আর ভেরি ইয়াং। আসলে বলতে গেলে তখন কোনো অনুভূতি ছিল না, কারণ তখন এতই ছোট ছিলাম, আমি অভিনয়টাকে একটা খেলাই মনে করতাম। এক্স্যাক্টলি। খেলতে খেলতে অভিনয় করেছে, এটাও ঠিক যে ও ওই ফার্স্ট শট দিতে যাচ্ছে, ও দেখা যাচ্ছে যে হাড়ি পাতিল নিয়ে ওদের বান্ধবীরা অনেকগুলি চরিত্র ছিল, তারাই এসে ও বসে বসে খেলছে, ওদের দিকে শট নিব, তো হায়াত বলছে যে ও শট নেব, কি বলছে এটা জানলার পাশে দাঁড়াবে, কিন্তু জানলাটা ও থেকে এত উঁচু যে ও দাঁড়াতে পারছে না, ওকে দেখা যাচ্ছে না শটের সময়। তারপর এভাবে উঠে শুধু চোখ দুটোই দেখা যায়, কিছুই দেখা যায় না। তারপর একটা টুল দিয়ে পরে চেয়ারের উপর দাঁড়িয়ে আমাকে চেয়ারের বলতে উপরে। হয়েছে। এবার একটু মাশরুফ পারভেজ আপনার কাছে আসি। ডেফিনেটলি ইট ওয়াজ আ চ্যালেঞ্জ ফর ইউ, কারণ যেটা বলছিলেন যে when your father is a well known renowned personality in the film I think industry. challenge undermines it. It was like trying to conquer Godzilla, আচ্ছা, being his son and working in his shadow. আমার এখনো মনে আছে সেটে একটা জিনিস যে আব্বু is very punctual about time. জি আমরা এটা সবাই জানি। No, he's unimaginably punctual. He's like to the point. I do not want to beat him. I cannot beat him. I will just try till my last breath to do the very best work I can in this industry. আসলে Absolutely. মনমন, আমরা ভাইয়ের কাছ থেকে আমি যা শিখেছি, Yeah, uncle. মানে একজন অভিনেতা হিসেবে সেটার কোনো তুলনা নেই। আমি এমনও দেখেছি যে পারভেজ ভাই 9টা মানে 9টা, হ্যাঁ, আমি অনেক সময় সকাল থেকে এসছে 1টা বাজে 2টা বাজে, ভাইয়াকে কেউ শর্ট দিতে ডাকছে না, ডিরেক্টর ডাকছে না কেউ। তো আমারই খুব কষ্ট হচ্ছে যে ভাইয়া তো 9টা বাজে এসছে, শুটিং করছে, এখনও পর্যন্ত ডাক দিল না। তো আমি বললাম যে ভাইয়া আপনার কি কোনো অসুবিধা হচ্ছে না? কেন সুব্রত, আমার অসুবিধা হবে কেন? আমি এই সময়টা তাদেরকে দিয়েছি, 9টা থেকে ঠিক 2টা পর্যন্ত আমি চুপচাপ বসে থাকবো, আমাকে ডাকলো কি ডাকলো না সেটা আমার কোনো ব্যাপার না, সেটা তার ব্যাপার। এটা শুধু আজকে আপনাদের দুজন উত্তরসূরি এখানে আছেন তাদের জন্য না, আমার মনে হয় আমাদের সকল দর্শক শ্রোতা যারা রয়েছেন, আমরা যারা মিডিয়াতে কাজ করছি সবার জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় যে কাজের প্রতি প্রফেশনালিজম, এবং সব কথার মধ্যে একটা কথা স্যার বলতেই হয়, ডিসিপ্লিন। এই বিষয়টা আপনি সারা জীবন মেনে চলেছেন যতটুকু বুঝতে পারছি, যে কারণে পড়াশোনায় আপনি পলিটিক্যাল বিষয়ের ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী ছিলেন, পলিটিক্যাল লিডার ছিলেন, তো সব কিছু এবং পরবর্তীতে চলচ্চিত্র সব কিছুর মধ্যেই আপনি প্রথম সারিতে। তো এই সব কিছুর পেছনে যদি বলি এই শৃঙ্খলা, এই বিষয়টি কি সবসময় গুরুত্ব দিয়েছেন? আমি সবগুলোর পিছনে আমি সবচেয়ে মেইনলি গুরুত্ব দেব ইস দ্য মার্সি অফ অলমাইটি আল্লাহ। কারণ আমার করণীয় কিছু ছিল না, আই জাস্ট ট্রাই টু ডু এক্স্যাক্টলি হোয়াট এ ম্যান শুড ডু, তার যেটা করা উচিত আমি সেটাই করেছি। একটা বিষয় অবশ্যই চলে আসে, স্যার যেমন তার প্রথম প্রযোজনায় নিজেই কাজ করেছেন চলচ্চিত্রে, আপনার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, তো এই বিষয়টা কি কোইন্সিডেন্স বলবেন নাকি প্ল্যান করে এটা করা হয়েছিল? Honestly, I think
It was destiny because আব্বুর মতনই বলা যেতে পারে যে আমার ফিল্মে অ্যাক্টিং at least হয়েছে. I never wanted to become an actor ever. আচ্ছা। ছোটবেলা থেকে. I actually hate going in front of the camera. ওকে I hate it. I don't like it because কোনো director আপনি যদি notice করেন no directors like to they want to stay behind the camera. They want to shoot things. They don't want to be in the shot. So আমাদের প্রোডাকশনে একটা সমস্যা হয়েছিল. একজনকে কাস্ট করা হয়েছিল and unfortunately he performed terribly. Oops, So আচ্ছা। 50% শুটিং করার পর মানে we had to make a decision. Like আমার পুরো ইউনিট আর কি টিম যে do we let him go, and if we let him go who do we replace him. So filme আমার কাজিন ছিল আকিব পারভেজ, he was the co-director of the film. He came to Abbu and he's like মাশরুরকে যদি মানে ইন করি. So I had basically one day to transform into an actor. that was not fun. And would you like to continue being in front of the camera নাকি you prefer being behind? I don't think আমার ইচ্ছা এখানে ম্যাটার করে. It depends on what the audience wants and they want to see me again one time or I don't know if they want to see Yes, me more. we do want to. Okay, that's fantastic. So I'll definitely come back. আর যেটা বলা হয় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে বিষয়টি, স্যার কি মনে হয় প্রতিভাটাও কি এভাবে একজন থেকে আরেকজনের মধ্যে পাস করে দেওয়া সম্ভব? নট এট অল। যারা বলে তারা ঠিক বলে না। আমার হাত ধরে চলচ্চিত্র জগতে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, মিউজিক ডাইরেক্টর, ক্যামেরাম্যান, এডিটর অনেকে এসছে এবং অনেকে বাংলাদেশ চলচ্চিত্র জগতে শুধু নয় পরবর্তী পর্যায়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডও তারা পেয়েছে এবং এই কারণের জন্য আমি কখনোই বলি না যে মেধা আমার তরফ থেকে খুব তার মধ্যে ইনফিলট্রেট করে দেওয়া হয়েছে, নট অ্যাট অল। তারা তাদের নিজস্ব গুণে, তাদের নিজস্ব মেধায় তারা এই জায়গায় পৌঁছেছে। আমি শুধু তাদের পথ দেখিয়ে দিয়েছি, দ্যাট ইজ দ্য হোল থিং। আমি তাহলে ডেফিনেটলি এক্সপেক্ট করবো তুমি আমাকে কয়েকটা সিক্রেট জানি বলতে পারো নেক্সট ফিল্ম করার সময় আর কি, ইন টার্মস অফ অ্যাক্টিং। অদৃশ্য শত্রুতে তুমি কিচ্ছু বলো না আমাকে, সময়ও ছিল না আমি জানি, বাট লিটারালি ইউ টোল্ড মি নাথিং। ইউ হ্যাড বিন কোয়াইট গুড। কাজে আমার I still need to know more. দেখেছে তুমি কি করছো। Right. আচ্ছা, দিঘির ক্ষেত্রে কি ঘটে? তো দিঘি যখন একটা কাজ করার জন্য প্রস্তুতি নেয়, আপনি তাকে কিভাবে গাইড করেন? তখন যদি স্ক্রিপ্টটা আগে দিয়ে দেয় তখন বলি বাবা এই স্ক্রিপ্টে এই চাচ্ছে এই জিনিসটা তুমি বুঝে নিয়ে তারপর শর্টটা দিও। যদি আমি থাকি দেখা গেলো আমার সামনে শর্টটা দিচ্ছে, বাবা যদি এই জায়গাটা যদি এরকম না করো, এরকম করলে মনে হয় ভালো হয়, তুমি দেখো। তারপরে আমি চাপিয়ে দিই না যে আমারটাই ওকে করতে হবে, কারণ অভিনয় করতে গিয়ে পরিবেশ পরিস্থিতি কিন্তু বলে দেয় সে কিভাবে ডেলিভারিটা দেবে। আর দিঘির তখন রিয়াকশন গুলো কেমন হয়? যে বাবা একটা বিষয় বলেছেন, তোমার হয়তো একটা পারসেপশন থাকতে পারে, হাউ ডু ইউ মার্জ বোথ? না, বাবা যেটা বলেছে ওইটা তো অবশ্যই ঠিক হবে, তো বাবারটা করাই বেশি চেষ্টা করি, কারণ বাবারটা করলে আমি শিওর এটা ভালো হবে, কোনোদিনও খারাপ হবে না। যেমন আমি দেখা হওয়ার পরে মাস্টারকে বললাম, মাস্টার তুমি তো নতুন ডিরেক্টর, তোমার ছবিতে তুমি নেক্সট ছবিটা যখন শুরু করবে আমার দিকে তুমি খেয়াল রেখো। ও বলে কি, আমি হ্যাঁ বলতে হবে তো যে আমি ওকে তো আমাকে তখন ছোট অনেক দেখেছে, কিন্তু এখন হওয়ার পর জানি আমি এখনো ফ্র্যাঙ্কলি বলি আঙ্কেলের সাথে আজকে আমার ফার্স্ট ফেস টু ফেস মিটিং, আমি ভয় ছিলাম কারণ যে আঙ্কেলকে সারা জীবন ছোটবেলা থেকে টিভিতে দেখছি। যে ভয় ছিল বললো, সেই ভয়ের কথা বলি। পারভেজের সাথে ছবি করছিলাম হুমকি ছবি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এই গল্পটা শুনবো ছোট্ট একটা বিরতির পর। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের প্রিয় চারজন মানুষের সাথে, আরো অনেক কথা হবে, অনেক গল্প শুনবো তাদের কাছ থেকে, তবে ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।